সবচেয়ে ভালোবাসি বৈশাখ মাস, মূর্ত আশার মতো দীপ্ত আকাশ, জ্যৈষ্ঠের খরতাপ তীব্র পরশ, রোদ্দুরে যত রোষ আমে তত রস। দর্শক, আজকে কবি বুদ্ধদেব বসুর কবিতা লাইনগুলো দিয়ে শুরু করলাম, কারণ আজ যিনি আমার আড্ডার অতিথি তিনি একজন মডেল ও অভিনেত্রী। তবে তার সাথে জ্যৈষ্ঠের আমের একটা সম্পর্ক আছে। অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, তবে তার আগে আমি আয়েশা খান সবাইকে আমন্ত্রণ জানাই লাইভ রাতের আড্ডায়। আপনারা যারা আমাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক তারা তো জানেনই, আর যারা আজ প্রথমবারের মতো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি, চাইলে লাইভ আড্ডায় কিন্তু আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তার জন্য আপনাকে চলে যেতে হবে এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে এই লাইভ পোস্টের উপরে ক্যাপশনে একটি জুম লিঙ্ক দেখতে পারবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডিরেক্টলি আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন, অথবা এই লাইভ পোস্টের উপরে ক্যাপশনে একটি জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, সেটি ব্যবহার করেও আপনারা আমাদের সঙ্গে এই লাইভ আড্ডায় জুম অ্যাপ থেকে ডিরেক্টলি কানেক্ট হতে পারেন। হ্যাঁ দর্শক, যেমনটা বলছিলাম, আমার আজকের অতিথির সাথে জ্যৈষ্ঠের আমের সম্পর্ক আছে। সে ছোটবেলায় স্কুলে আম এবং উহার ভবিষ্যৎ শিরোনামে একটি রচনা লিখে সবাইকে চমকে দিয়েছিল। কি আমার কথা শুনে অবাক হচ্ছেন? তাহলে চলুন দর্শক, মডেল ও অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানের মুখেই শুনি সেই গল্প। হ্যালো, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আসলে কি ভালো, একটু শরীরটা খারাপ, বাট চেষ্টা করেছি। আমরা পুরো এনটিভি পরিবার আসলে তোমার কাছে কৃতজ্ঞ যে হঠাৎ করে 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো তোমার, এবং তুমি তোমার কমিটমেন্ট রক্ষা করে এই রাতের আড্ডায় আমাদের সঙ্গে যুক্ত হলে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগছে এসে। ওয়েল, সো এই যে সপ্তাহ মানে গেল সপ্তাহে ঈদটা জাস্ট গেল আমাদেরকে ছেড়ে, তো এইবারের ঈদ কেমন কাটলো তোমার? এবারের ঈদটা ভালোই কেটেছে। ফ্যামিলির সাথে, ফ্যামিলির অনেক ইভেন্ট ছিল, ওগুলো অ্যাটেন্ড করেছি। দেন ফ্রেন্ডদের সাথে দেখা করেছি, অনেকে দেশের বাইরে চলে যাচ্ছে, ওরাও মানে ফর দ্য লাস্ট টাইম আর কি দেখা করলো। আবার অনেকে ঢাকার বাইরে থাকে, ওরা এসেছে। তো ঈদটা বেসিক্যালি এরকমই কাটে যে একটু ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথেই দেখা হয়, এই আর কি, এভাবেই ভালো কেটেছে। বাহ, চমৎকার। এই যে শুরুতে যে আমি দর্শককে বললাম আম এবং উহার ভবিষ্যৎ রচনা, তুমি কি এটা একটু ওদেরকে বলে দিবে? এটা হচ্ছে আমার ক্যারিয়ারের মানে শুরুর দিকে যখন ছোট ছিলাম, তখন শিশু শিল্পী হিসেবে আমার দ্বিতীয় কাজ ছিল এটা। সো ঠিক ওভাবে মনে নাই, আমি চেষ্টা করি, সমস্যা নাই। আম এবং উহার ভবিষ্যৎ। এমতো এক সময় আসিবে যখন আম বৃক্ষ হইতে পারিতে হইবে না, উক্ত আম হইবে বোটা মুক্ত, থাকিবে না আটি, এমনকি রহিবে না কোনো রূপ বাক। আশহীন উক্ত আম থাকিবে কোনো সুন্দরতর বোতলে, বৎসর ব্যাপিয়া পাওয়া যাইবে উক্ত সুস্বাদু আম, আর উহা থাকিবে সকলের পকেটে পকেটে। চমৎকার। আমার জাস্ট মনে হলো চশমা পরে 2 বেনি করে ছোট্ট চাঁদনি মামার সামনে দাঁড়িয়ে গেছে, হাতে বইটা খোলা এবং আমাকে সে পড়ে শোনাচ্ছে। বাহ, এই যে একটু স্মৃতিচারণী আসলে করতে চাই। 2006-07 সালের কথা, উত্তরায় তোমার বাসার সামনে হাফস্টপ ডাউনের একটা বিজ্ঞাপন চিত্রের শুটিং এর কাজ চলছিল। তুমি শুটিং দেখতেই নিচে নেমেছিলে? না, শুটিং দেখতে নিচে নামিনি, আমি আমার কাজিনদের সাথে ওখানে খেলছিলাম। আচ্ছা, ওকে। সো তখন তোমাকে শুটিং ইউনিটের একজন জিজ্ঞাসা করে তুমি কাজ করবে নাকি, সেই গল্পটা শুনবো। আচ্ছা, তো আমি এরকম আমার কাজিনদের সাথে খেলাধুলা করছিলাম, তো সকাল থেকেই শুট হচ্ছিল, তো এগুলো আসলে বুঝি না কিভাবে কি শুট, কি টিভিতে কিভাবে দেখা যায়, অনেক ছোট তখন, আমি ক্লাস কেজিতে পড়ি। ওকে। তো তখন আমাকে হচ্ছে একজন ডেকে বলতেছে, বাহ মেয়েটা তো সুন্দর, দেখি একটু এদিকে আসো। তো আম্মু ছোটবেলায় বলতো যে কেউ ডাকলে যাবা না, কেউ কিছু দিলে খাবা না। হ্যাঁ হ্যাঁ। তো ভাবলাম যে আচ্ছা যাবো নাকি যাবো না, অনেকক্ষণ এরকম এরকম করে পরে গেলাম। তারপরে বললো যে তুমি কাজ করবা, তোমাকে টিভিতে দেখা যাবে। আমি বলছি না। তো পরে বলতেছে, তো ওখানে অমিতাভ ভাইয়া ছিল, তো উনি বলল যে ওকে জিজ্ঞেস করছো কেন, ও ছোট মানুষ, ওকে কিছু বুঝে, এর থেকে ওর প্যারেন্টসের কাছে যাও, ও তাদের সাথে কথা বলো। তো পরে বললো যে তোমার প্যারেন্টসের কাছে আমাকে নিয়ে যাও। পরে আমি নিয়ে গেলাম। দেন তখন তো আসলে এরকম ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ছিল না, তো আমার কিছু ছবি আর কি ওয়াশ করা ছিল, ওগুলো আম্মু দিয়ে দিয়েছে। এর 20-25 দিনের মাথায় আমি একটা
কল পাই আর কি। হ্যাঁ, তো তোমার প্রথম মানে এর পরপরই তো তুমি তাদের সাথে প্রথম বিজ্ঞাপন চিত্রে কাজ করলে অ্যারোসোলের। হ্যাঁ, এসিআই অ্যারোসোল ছিল এটা। রাইট। সো তখন তো তুমি নিতান্তই ছোট, তুমি নিজেই বললে। হ্যাঁ। তো তখন এই যে তোমার, আমার যত দূর মনে পড়ে যে বাসাতে প্রচুর মশা, তারপর যখন অ্যারোসোলটা স্প্রে করা হলো বইয়ের থেকেও মশাগুলো হ্যাঁ, গায়েব হয়ে হ্যাঁ, গেল। তো তুমি তো তখন দেখতে পাচ্ছ না, তুমি তো দেখছো বইয়ে মশা আছে। আমাকে তো যে বইটা পড়তে দেওয়া হয়েছিল ওটা ছিল ক্লাস 2 এর বই। এবং আমার ডায়লগটাও আই স্টিল রিমেম্বার, ওটা ডায়লগটা ছিল হচ্ছে মশা একটি ক্ষতিকর পতঙ্গ। আমি পতঙ্গ বলতে পারছি না। আচ্ছা। আমি মানে এটা কি এটাও জানি না, আমাকে জাস্ট বলতেছে তুমি এটা বলো, আমি বলতে পারছি না। দেন আমার একজন ছিল, তাকে আমার মা ডাকতে হবে। আমি বলছি আমার মা তো উনি না, আমি কেন ডাকবো? আমি তো আম্মুর কাছে গিয়ে কান্না কাটি, আম্মু বলতেছে যে কি না বাবা এরকম বলতে হয়, এই সেই হ্যান ত্যান। তো এক্সপিরিয়েন্সটা এরকমই ছিল। এরপরে আস্তে আস্তে কাজ করতে করতে আচ্ছা ঠিক আছে, অনেক মা হয়ে গেছে, এখন অনেক বাবা হয়ে গেছে। চমৎকার। তাহলে আম এবং উহার ভবিষ্যৎ, তুমি তো বললেই যে এটা তোমার দ্বিতীয় কাজ ছিল। দ্বিতীয় কাজ ছিল। তারপর তো তুমি শিশু শিল্পী হিসেবে বেশ কিছুদিন কাজ হ্যাঁ, করেছো। বেশ কিছুদিন ওকে। সো বিজ্ঞাপনগুলো যখন প্রচার হতো তখন তোমার স্কুলের বন্ধু এবং টিচারদের মধ্যে প্রতিক্রিয়া কি হতো? ওরা অনেক এনজয় করতো। ওরা বলতো এসে এই তোমার নতুন একটা কাজ বের হয়েছে, আমি দেখেছি কালকে নিউজ দেখার সময় দেখেছি। মানে তখন যখন বলতো, মানে তখন আসলে ওরকম বুঝতাম না, বাট আমার ফ্রেন্ডস বা আমার টিচার্সদের মধ্যে একটা খুব এক্সাইটমেন্ট কাজ করতো এবং তারা খুবই মানে মানে অ্যাপ্রিসিয়েট করতো এবং প্রাউড ফিল করতো যে আমাদের স্টুডেন্ট বা আমার ফ্রেন্ড। কাট্টু, আমি যদি বলি যে প্রেজেন্ট টাইমের কথা, যখন তুমি ইউনিভার্সিটিতে পড়ছো তখনও তো তুমি কাজ করছিলে বিজ্ঞাপন চিত্রে। তখন প্রথমবার যখন তোমার বন্ধুরা আবিষ্কার করে যে আরে ওকে তো গতকালকে টিভিতে দেখলাম, বা এখন তো আসলে ফেসবুকে আমাদের একটা স্ক্রলিং এর মাঝখানে হয়তো বা ট্যাগ চলে আসে, তো ওরকম যখন দেখেছে প্রথমবার তখন তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? আসলে সত্যি কথা বলতে আমার লাইফে যেসব ফ্রেন্ডরা আছে এরা সবাই আমার ছোটবেলার ফ্রেন্ড। ওকে। সো মাঝখানে যখন আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম পড়াশোনার জন্য, তখন ওরা আমাকে বলতো যে তুই কাজ কেন করস না, তোর করা উচিত। তো আবার যখন ইউনিভার্সিটিতে জয়েন করে আবার যখন কাজ করা শুরু করলাম, তখন তো ওরা লাইক ওকে ফাইন, আবার আসছে, গুড, চালা যা। চমৎকার। এবং পরপর দুইটা বিজ্ঞাপনেই তুমি নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ভাইয়ের সাথে কাজ করেছিলে। তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? অনেক ভালো অভিজ্ঞতা ছিল। মানে যখন আসলে কিছুই বুঝতাম না, তার হাত ধরেই বেসিক্যালি জার্নিটা শুরু। এবং রিসেন্ট টাইমে আমি আবার সুযোগ পেয়েছি তার সাথে কাজ করার। এটা কি অনেক বিরতির পর? মাঝখানে কি আর কাজ করা হয়নি? মাঝখানে ছোটবেলাতে অনেকগুলো কাজ হয়েছে, বাট এর পরে যখন আবার নতুন করে কাজ করা শুরু করলাম তখন কাজ হয়নি। ওয়াও, তাহলে তো অনেক বড়, মানে এক যুগেরও বেশি সময়ের একটা বিরতি। এরকমই, হ্যাঁ বলা যায়। তো এরপরে এসে যখন কাজ করার সুযোগ পেলাম, তো কি কি বলেছিল ভাই শুটিং সেটে, বলো না। সে তো ঢুকেই বলতেছে এটা তো আমাদের মেয়ে। বাহ। হ্যাঁ, ওকে কোলে নিয়ে বসে থাকতাম আমরা, ও এটা করতো ওটা করতো, মানে সবাইকে, মানে এখন তো সেটে আরো নতুন নতুন অনেক মানুষ কাজ করছে, তো তাদের সবাইকে ধরে ধরে বলতেছে যে তো আমাদের ঘরের মেয়ে, ওকে আমরা এতটুকু থেকে দেখছি, ও আমাদের কোলে এসে বসে থাকতো, তারপরে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতো। তো তখন আসলে ফ্ল্যাশব্যাক হতো যে আসলেই এগুলাই হতো, মানে এগুলাই করে আসছি। বাহ, মানে এটা আসলে খুব ভালো লাগে, তাই না, যে একটা টিমের সাথে তুমি ছোটবেলায় কাজ করেছো, আবার এখন বড় হওয়ার পর তাদের সাথে অন্যরকম একটা জার্নি হচ্ছে, তোমার অন্যরকম একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছ। ছোটবেলায় একরকম ভাবে দেখতে, বড় হওয়ার পর আরেক রকম ভাবে দেখতে পাচ্ছ। এটা আসলে ভীষণ ভালো লাগার একটা কাজ। এবং আমারও মনে আছে, যদিও অনেক আগের কথা, তুমি আমি একসাথে একটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম, যেখান থেকে তোমার সাথে আমার প্রথম পরিচয়। বিজ্ঞাপনটি ডিরেকশন দিয়েছিলেন নির্মাতা আদনান আল রাজীব ভাইয়া। এবং তারপর পরই ভাইয়ের সাথে তুমি আরো একটি কাজ করেছিলে কফির বিজ্ঞাপনে খুব সম্ভবত। সো আদনান ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা তোমার কেমন ছিল? আচ্ছা, আমার হচ্ছে 4 বছরের গ্যাপটা যেটা ছিল, গ্যাপের পর ফার্স্ট আমার কিন্তু ওই কাজটা দিয়ে আবার শুরু। তো তখনও আসলে মাঝখানে 4 বছরের গ্যাপে সবকিছু অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, প্লাস আমার লুক, আমার এভরিথিং সবকিছু। তো নতুন করে কাজ করার সুযোগটা যখন আবার পেলাম, তো ভালোই লাগছিল। এবং ভাইয়া তো ডেফিনেটলি অনেক কুল চিল মাইন্ডের একটা পারসন, খুব গোছানো একটা টিম, গোছানো, হ্যাঁ খুব গোছানো একটা টিম, এবং খুব প্রিসাইজ ওয়েতে সে কাজ করছে। তো ভালো লেগেছে তার সাথে। পরপর আবার ব্যাক টু ব্যাক দুইটা কাজ করলাম।
এবং দুইটারই এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো তার সাথে। তোমার একটা ব্যাপার আমি খেয়াল করলাম, তুমি যে নির্মাতার সাথে কাজ করো ব্যাক টু ব্যাক দুটো কাজ হ্যাঁ, করার সুযোগ পেয়েছো। রাইট। তো আমরা তাহলে অমিতাভ ভাইয়ের সাথে বড় হওয়ার পর আরেকটা কাজ দেখার অপেক্ষায় রইলাম। ওকে, আমাদের ভিডিও কল একজন আমাদের সাথে যুক্ত হয়েছে, দেখি কে তাহলে আমাদের সঙ্গে যুক্ত হলে। ওকে, আচ্ছা, আমাদের সাথে সম্ভবত এখনো উনি আমাদের সাথে কানেক্ট হতে পারেনি। আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। বিজ্ঞাপনের কাজের অনেক আগেই তুমি হচ্ছে ক্লাসিক্যাল ডান্স শিখতে। জি। সো ডান্স তুমি কোথায় শেখা শুরু করেছিলে? উত্তরাতেই একটা একাডেমি ছিল, ওখানেই আমি বেসিক্যালি আমার নাচের শুরুটা। তো ওখানেও বেসিক্যালি আমি যে মানে নাচের প্রতি যে আগ্রহ এটা আসলে বুঝতাম না তোমারও ছোটবেলা। কি আমার মতন অবস্থা যে মা নিয়ে টুপ করে ভর্তি করে দিয়েছে? Exactly. ও মাই গড। ওকে, সব জায়গায় আমার মা নিয়ে গানের ক্লাস, নাচের ক্লাস, আর্টের ক্লাস, সবকিছুতে। বাট আম্মু তখনই ওটা বুঝতে পারে যখন হচ্ছে মানে সবকিছু ফাঁকি দেওয়ার চেষ্টা করেও আমি নাচের ক্লাসের জন্য অপেক্ষা করতাম। wow. বৃহস্পতিবার আর শুক্রবার হতো। তো আমি হচ্ছে মাঝখানে ফাঁকে আর্টের ক্লাসের ফাঁকে গিয়ে দাঁড়ায় থাকতাম যে ওরা কিভাবে নাচতেছে, কারণ একটু পরেই হচ্ছে আমাদের ক্লাস টাইমটা শুরু। ওকে। তো তখনই বুঝতে পেরেছি যে আম্মু বুঝতে পেরেছে যে ওকে ফাইন, ওর আসলে ইন্টারেস্টটা নাচের প্রতি। তো আমি এরপরে ওটাতেই কন্টিনিউ করি আর কি। কতদিন কন্টিনিউ করতে পেরেছি? এটা মোস্ট প্রবাবলি ক্লাস 5-6 পর্যন্ত আমি কন্টিনিউ করেছি, দেন পড়াশোনার জন্য সব ছেড়ে দিতে হয়েছে। মিস করো ডান্স করা? হ্যাঁ, অনেক মিস করি। আমি কিন্তু সেটা বুঝি, কারণ প্রায়ই তোমার ইনস্টাগ্রামের স্টোরিতে আমি ডান্সের ভিডিও দেখি এবং খুব ভালো লাগে আমার যে আমিও মাঝে মাঝে মনে করি যে ইস, দেয়ার ওয়াজ আ টাইম যখন আমিও এরকম ভাবে পারফর্ম করতাম, মন খুলে নাচতাম। খুবই ভালো লাগতো নাচ করতে। তারপরে হচ্ছে এখন তো বলতে গেলে মানে বাথরুম ড্যান্সার হয়ে গেছে, এখন তো আর বাইরে ওরকম নাচ করি না, সুযোগ হয় না, এই আর কি। ইচ্ছা কি আছে নাচ নিয়ে বড় পরিসরে কাজ করার? বড় পরিসরে এখন তো আসলে ওভাবে কোনো প্ল্যান নাই সত্যি কথা বলতে, বাট কখনো যদি সুযোগ আসে কখনো হাতছাড়া করব না। You should not. I'm looking forward to see you on a big stage. আমি খুবই খুশি হব যে ও মাই গড, সাদনিমা ইজ ফাইনালি ডান্সিং অন দ্য বিগ স্টেজ। ওকে, সো দীর্ঘদিন তুমি বিজ্ঞাপনে কাজ করেছো, এখনো করছো, এবং এই বিজ্ঞাপনে কাজ করার সুবাদে অনেক গুণী গুণী নির্মাতার সাথে তোমার কাজ করারও সুযোগ হয়েছে। স্পেসিফিক্যালি বিজ্ঞাপনে কাজ করাটা তুমি কতটা উপভোগ করো? সত্যি কথা বলতে বিজ্ঞাপন আমি আসলে অনেক মানে আমার পার্সোনালি অনেক পছন্দ বিজ্ঞাপনে কাজ করাটা, কারণ হচ্ছে অনেক প্রিসাইজড ওয়েতে কাজ হয়, অনেক অর্গানাইজড থাকে, বড় টিম থাকে, সব কিছু মিলে। তো আমার কাছে মনে হয় যে আমার কাছে মানে আই এম মোর কমফোর্টেবল ওয়ার্কিং ইন আর কি বিজ্ঞাপনে কাজ করতে বেশি ভালো লাগে। ওকে, সো এখনকার বিজ্ঞাপনের আইডিয়া, নির্মাণ প্রক্রিয়া আর আগের সময়ে বিজ্ঞাপনের আইডিয়া, নির্মাণ প্রক্রিয়ার মাঝে তুমি কি কি পার্থক্য দেখো? এখন অনেক পার্থক্য চলে আসছে। যেমন আগে কোনো একটা বিজ্ঞাপনের আমি দেখতাম যে খুব ভালো গল্পটাকে খুব সুন্দর করে সাজানো হতো এবং টিভিতে যেত যখন খুব সুন্দর করে পুরো একটা গল্প, একটা প্রোডাক্টের পুরো একটা গল্প তৈরি করে দেওয়া হতো। বাট এখন সোশ্যাল মিডিয়া আসার কারণে শর্ট রিলস, দেন হচ্ছে মানে একটা গল্পকেও খুব শর্ট করে ফেলা হয়। তো এটা আসলে মানে ব্যক্তিগতভাবে আমার পছন্দ না, কারণ আমার কাছে মনে হয় একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টে মানুষ কেন ব্যবহার করবে বা কী সমাচার, এটা ডিটেইল বা একটা গল্প যখন পোর্ট্রে করা হয় তখন এটা দেখতেও ভালো লাগে এবং মানুষ ইন্টারেস্টও বেশি পায়। অ্যাবসলিউটলি, আমি জিঙ্গেলগুলো অনেক মিস করি। তখনকার জিঙ্গেলগুলো আমরা গুনগুন করে গাইতাম, এখনো কিন্তু মনে আছে, কিন্তু এখন রিসেন্ট টাইমে কিন্তু এই জিঙ্গেল বা এই সমাচার মানে এগুলো কিছুই নাই। একদমই তাই। আচ্ছা, কখন এবং কোন ভাবনা থেকে সিদ্ধান্ত নিলে যে নিয়মিত তুমি নাটকে অভিনয় করবে? আসলে কোনো ভাবনা থেকে বলতে কি, আসলে আমি যখন ফার্স্ট ফিকশনটা করি আমি নিজেও বুঝি নাই যে আমাদের দেশের মানুষ আসলে নাটক দেখে, বিকজ আমি নিজে কখনো নাটক দেখতাম না। এখন তাও টুকটাক দেখা হয়, বাট ওই নেটফ্লিক্স, অ্যামাজনের বাইরে আসলে ওভাবে কিছুই দেখতাম না সত্যি কথা বলতে। তো আমি হুট করে ওটার জন্য খুবই ভালো রেসপন্স পাই এবং মানে দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। মানে আমি এটা কখনোই বিলিভ করি নাই এবং মানুষজন আমাকে লিটারেলি রেকগনাইজ করতেছে যে আপু আপনাকে দেখেছি। এবং আমার যে ফার্স্ট ফিকশনটা, ওটাতে আমি একটা মানে খুব ছোট একটা পার্ট প্লে করেছি, সো মানুষ ওটাতেই রিকগনাইজ করতেছে। তো
তো ওটা আমার খুব ভালো লাগলো, আচ্ছা মানুষ দেখে। দেন এরপরে আরেকটা আমি যখন অফার পেলাম, ওটা তো আমি করলাম, ওটাতে আমি লিড ক্যারেক্টারে করার সুযোগ পেলাম পার্থ সরকার ভাইয়ার গোল্ডফিশ। তো ওখানে কাজ করার পর দেখলাম যে কি না, মানুষজন মানে বিষয়টাকে পজিটিভলি নিচ্ছে, মানে দেখছে আমার কাজটা এবং খুব ভালো ভালো কথা বলছে। তো তখন মনে হলো যে কি না, যেহেতু মানুষ পছন্দ করছে, আই থিঙ্ক আই শুড গো ফর ইট। বাহ, এই যে একটু নাটকের কথা আসলে আসলে একটু পেছন থেকে কথা টেনে আনতেই হয়। গত বছর 2025 সালে ভালোবাসা দিবসে মনেরই রঙে রাঙিয়ে এই নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নাট্যাঙ্গনে তোমার অভিষেক হয়। জি। সো এই নাটকে তোমার অফারটা কিভাবে এসেছিল? এটা বেসিক্যালি আমাকে হচ্ছে আমাদের ফ্রেন্ড নাওভি একদিন Okay. আমাকে বলছিল যে সাদিমা, তোর তো আসলে ফিকশন করা উচিত, এই সেই হ্যান ত্যান। আমি বলছি না, ফিকশন কিভাবে কি করব, না দরকার নাই। ইন দ্য মেইন টাইম আর কি রাজ ভাইয়া, এটা তো সিনেমা বলার কাজ ছিল, রাজ ভাইয়া এরকম একটা ক্যারেক্টার খুঁজছিল এবং সে ওই ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে পোর্ট্রে করার জন্য আর কি বলতেছিল যে আমার এরকমই একটা মেয়ে দরকার। তো তখন হচ্ছে নাওভি, দেন আরও অনেকে ছিল, ওরা সবাই আমার কথা রেকমেন্ড করে যে আই থিঙ্ক তোর এভাবেই স্টার্ট করা উচিত এবং ভালো প্রোডাকশনের কাজ, রাজ ভাইয়ের কাজ, সো আই থিঙ্ক ইউ শুড গো ফর ইট। তো পরে বললাম আচ্ছা ঠিক আছে করি। দেন ফ্লোতে ফ্লোতে করে ফেলছি, কিন্তু আমি নিজেও বুঝি নাই যে ওটা যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে এত মানে ভালোভাবে রেসপন্স পেয়েছি। তো তার প্রোডাকশনটা বের হওয়ার কিছুদিনের মধ্যেই আমি হচ্ছে গোল্ডফিশের অফারটা পাই। ওকে, গোল্ডফিশের গল্পে আসবো, কারণ এই গল্পটা নিয়ে আমার আরো কিছু জানার আছে। এই নাটকে তোমার সহ অভিনেতা ছিলেন তৌসিফ মাহবুব ভাইয়া এবং সঙ্গীত শিল্পী পড়শি। হ্যাঁ। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? কারণ স্ক্রিনে কিন্তু আমরা দারুণ একটা কেমিস্ট্রি দেখেছি এই তিনজনের। খুবই ভালো ছিল সত্যি কথা বলতে, বিকজ তারা যে কমফোর্ট জোনটা দিয়েছে আমাকে, মানে ওটা আমি আসলে মানে আমার এক্সপেকটেশনস ছিল না। পড়শি আপু অনেক ভালো, অনেক হেল্পফুল ছিল। আমি মানে আমার কস্টিউম চেঞ্জের জন্য কোনো কিছু লাগলে, কোনো কিছু হেল্প লাগলে সে বলছিল সবাইকে যে এই ওকে একটু হেল্প করো, ওর কী লাগে দেখো। দেন তৌসিফ ভাইয়া তো ভেরি ফান অন সেট, মানে সে দুষ্টামি দুষ্টামি করতেছিল। রাজ ভাইও অনেক মানে অনেক হেল্প করেছে। দেন সবাই মানে সেটের মধ্যে কমফোর্ট দেওয়ার জন্য যা যা করা দরকার সবই আমি ওখানে পেয়েছি আর কি। চমৎকার। আর এরপরে তুমি যেটা বললে যে অফার এসেছিল গোল্ডফিশে এবং লিড ফিমেল কাস্ট হিসেবে খায়রুল বাশার ভাইয়ের বিপরীতে, তাহলে তো বলাই যায় যে এই নাটকটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার জন্য আসলে প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ, বাট হ্যাঁ এটা না, যেহেতু এটা ডেফিনেটলি একটা, আমার হ্যাঁ, জন্য lead cast স্পেশাল। হিসেবে প্রথম যেহেতু, রাইট। সো আমরা তো ওখানে আসলে যতটুকু মনে পড়ছে, যেহেতু গত বছরের দেখা কাজ, তুমি ধরা পড়ে যাওয়ার পর খুবই ডমিনেটিং একটা ব্যাপার স্যাপার তোমার মধ্যে, তোমার ক্যারেক্টারটার মধ্যে ছিল। কিন্তু অফ ক্যামেরাতে ডমিনেটিং আসলে কে, তুমি নাকি বাশার ভাইয়া? কে বেশি ডমিনেট করে? আমি তো মোটেও ডমিনেটিং না। এটা তো তোমার এতদিনে আমাকে দেখে বোঝারই কথা। আই ডোন্ট থিঙ্ক উনিও ডমিনেটিং, উনি ডমিনেটিং না, হি ইজ ভেরি কোঅপারেটিভ, অনেক হেল্পফুল, ভালো। প্রথম হিসেবে কি বাশার ভাইয়া তোমার প্রতি সাপোর্টিভ ছিলেন নাকি হি না? ওয়াজ ভেরি সাপোর্টিভ প্রথম থেকে? হ্যাঁ, Wow. হি ওয়াজ ভেরি সাপোর্টিভ। প্রথম থেকেই আমাকে মানে প্রত্যেকটা সিন বুঝিয়ে করায় নিয়ে আসা যেটাকে বলে উনিই করেছে, এবং আমার আসলে জার্নিটা তো তার সাথেই শুরু। ব্যাক টু ব্যাক আমরা এরপরে অনেকগুলো কাজ করেছি। তো ওই কমফোর্টটা আমি তার কাছ থেকে পেয়েছি, বা ওই সাপোর্টটা তার কাছ থেকে পেয়েছি দেখেই হয়তো বা এতগুলো কাজ আমাদের পরপর একসাথে করা হয়েছে। অ্যাবসলিউটলি। সো এই যে এতগুলো কাজ করা হয়ে গেল জুটিবদ্ধ হয়ে, তার থেকে কি কি শিখলে? অনেক কিছু শিখেছি। যেমন আমার তার একটা জিনিস খুবই পছন্দ, সেটা হচ্ছে হি ইজ ভেরি ডাউন টু আর্থ। হি ইজ ভেরি ডাউন টু আর্থ, এবং আমার কাছে মনে হয় যে আমার মানে সবচেয়ে বড় প্লাস যে আমি এই জিনিসটা তার থেকে গ্র্যাব করতে পেরেছি। হয়তো বা আমার সারাউন্ডিংয়ে যদি এরকম ডমিনেটিং কেউ থাকতো বা এরকম অপোজিট কেউ থাকতো, তাহলে হয়তো বা আমি এই জিনিসটা শিখতে পারতাম না। আমি হয়তো বা তাদের মতোই বিহেভ করতাম, বা আমি এভাবে চিন্তা করতাম যে হ্যাঁ আর্টিস্টরা মনে হয় এরকমই, এভাবেই বিহেভ করে, বাট না, হি ইজ ভেরি ডাউন টু আর্থ। এবং আমি আরেকটা জিনিস নোটিস করি যে হাউ ইউ ট্রিট ইয়োর সারাউন্ডিং, মানে ওনার কাছ থেকে এই জিনিসগুলো আমি খুবই শিখেছি। আর সিনের মধ্যে তো আছেই,
সে তো বলতেই থাকে, করাতেই থাকে, এটা এই ডায়লগ এভাবে না, এখানে এটা পোজ দাও, এটা বলো, ইম্প্রোভাইজ করে দিচ্ছে। সো রাগ হয় না তখন যে আমি একরকম ভাবে ভেবে আসছি, আপনি আরেক রকম ভাবে এখন বলছেন? হ্যাঁ হয়। হ্যাঁ, আগে তো আচ্ছা, রাগ হয়, দেখাতে হওয়ার এই পারতাম না। গল্পটাই শুনবো, তবে তার আগে যে ভিডিও কলে ফাইনালি আমাদের সঙ্গে আচ্ছা। যার যুক্ত হওয়ার কথা তিনি যুক্ত হতে পেরেছেন, দেখে নিই কে Okay, যুক্ত okay. হলেন। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি শুনতে পাচ্ছি। ও, আমাকে শোনা যাচ্ছে? কি কি অবস্থা অবস্থা? আপনার আমি বন্ধুদের? একটু দর্শকদের সাথে পরিচয় করে দিই। দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়েছেন নাট্য নির্মাতা মীর আরমান হোসেন, যার পরিচালিত নাটক গতকালকে এনটিভিতেই মুক্তি পেয়েছে, এবং সেখানে তো তার কাস্ট, তার ওয়ান অফ দি প্রাইম কাস্ট বসে আছেন আমাদের সামনে। ভুল নামের ফুল। সো আরমান ভাইয়া বলেন, ভুল নামের ফুলে সাদনিমার পারফরমেন্স কেমন ছিল? দিস ইজ দ্য অনলি টাইম যেখানে আপনি সত্য কথা বলতে পারবেন উইদাউট এনি হেজিটেশন। ওকে। না, সাদনিমার সাথে এটা আমার ফার্স্ট কাজ। Right. আমি অনেকদিন ধরে ওর সাথে কাজ করব বলে চিন্তা করছিলাম। পরে যেটা হচ্ছে ফাইনালি কাজ হয়ে গেল, এন্ড ও ওর সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, বাহ। ভালো করছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে ভালো লাগছে, বাকিটা দর্শকদের হাতে আর কি। না, Thank you. দর্শকদের রেসপন্সও বেশ ভালো দেখতে পাচ্ছি। সেই গল্পটাও শুনবো সাদনিমার মুখ থেকে। সো শুটিং সেটে, এটা সাদনিমা বলো, শুটিং সেটে আরমান ভাইয়া কি লেট করে এসেছিল নাকি হি ওয়াজ অন টাইম? হি ওয়াজ অন টাইম, Okay. আমরা লেট করে। তোমরা লেট করে আসছো। সো এখানে আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ, হ্যাঁ। আমি কি কখনো আপনার সেটে লেট করে আসছি? আমার সেটে আমি তো জানি না, আই ওয়াজ অলওয়েজ অন টাইম। সো এরপর আর কে গিয়েছে না গিয়েছে আমি কখনো দেখি না। না, ভাইয়ার সেটা বোধহয় ঠিক আমিও আছে। একদিন লেট করে গিয়েছিলাম প্রথম দিন, প্রথম কাজটাতে প্রথম দিন, মনগলিতে তুমি, এটা আমারও মনে আছে। সো না, খুব বেশি প্রবলেম হয়নি। আমি তো প্রবলেম যেন ক্রিয়েট না হয় ওভাবেই যে দেরিটা করি আসলে। আর মক্কার মানুষ হজ পায় না, এটা খুবই স্বাভাবিক কথা। সো হ্যাঁ, উত্তরার বাসিন্দা উত্তরাতে সেটে দেরি করে আসবেই, এটা মেনে নিতে হবে আপনাকে বা আপনাদেরকে। নিলাম মেনে। মেনে নিয়েছেন, আচ্ছা। সো আরমান ভাইয়া, এবারে ঈদে তো আসলে কম্পারেটিভলি কম কাজ প্রচারিত হয়েছে। এখন পর্যন্ত দেখা আপনার পছন্দের কাজ কোনটা? নাটকের এখন কথা যদি পর্যন্ত বলি। ওকে, এখন পর্যন্ত আমি কোনো নাটক দেখিনি আমারটা ছাড়া। ওকে, তো হ্যাঁ, ভাইয়ার অবস্থা আমার মুভি মতো। দেখতেছিলাম। ওকে, মুভি, কোন হ্যাঁ, মুভিটা movie দেখা দেখতেছিলাম। হয়েছে? যেটা হচ্ছে আমি বনলতা সেন দেখতে গিয়েছিলাম, তো আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে। বাহ, সো ওটা দেখা হয়েছে। তারপর রকেস্টার দেখেছি। তো ওগুলা নিয়ে আর নাই বলি, বাট মুভি দেখতে দেখতে সময় চলে গেছে আর কি। বাহ, চমৎকার, ভীষণ ভালো লাগলো শুনে আরমান ভাইয়া। এবং অনেক অনেক ধন্যবাদ এই রাতের আড্ডায় আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইয়া, বাই। বাহ, ভালোই লাগলো। আমরা ভুল নামের ফুল নিয়েও কথা বলবো। গল্প হচ্ছিল যে যখন এই যে বারবার কারেকশন দিতে থাকে বাসার ভাইয়া, তখন তোমার রাগ হয় কিনা? প্রথমে তো রাগ করতাম না, এখন একটু রাগ হয়, কারণ অ্যাকচুয়ালি প্রবলেমটা আমার। Okay. হ্যাঁ, কারণ আমাকে হুটহাট কিছু ইম্প্রোভাইজ করে দিলে আমি এটা গ্র্যাব করতে আমার একটু টাইম টাইম লাগে। লাগে, খুবই স্বাভাবিক। তো বকা খেতে 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 এখন এই অবস্থায় আসছে আর কি। তো মাঝে মাঝে রাগই হয় যে ধুর, এত বকা কেন দিতেছে বা এরকম কেন করতেছে, আমি পারি না, তো আমাকে এইভাবে না বললেও হয়। তো মাঝে মাঝে রাগ করি, কিন্তু এটাও বুঝি যে আসলে বকাটা যে খাচ্ছি আমার ভালোর জন্য খাচ্ছি। তো 10-15 মিনিট, আধা ঘন্টা একটু রাগ থাকে, একটু চুপচাপ থাকি, একটু পর আবার ঠিক হয়ে যায়। বাসার ভাইয়া সুইটলি বলবেন সাদনিমাকে, একদমই বকা দিয়ে বলবেন না, এটা ওর তরফ থেকে আমি আপনার কাছে একটা অনুরোধ করে রাখলাম। জীবনেও শুনবে না। না, অবশ্যই যেটা বললে তুমি যে ভালোর জন্য, আর একটা হ্যাঁ, কাজকে ভালো of course. করার জন্য আসলে আমরা তো যা আমাদের প্রয়োজন, হ্যাঁ, হ্যাঁ। আমাদের সর্বোচ্চটা আসলে দেওয়ার চেষ্টা করি। আর বারবার ভুল হলে তো এটা মানে নিজের কাছেও খারাপ লাগে। হ্যাঁ, অ্যাকশন রিঅ্যাকশনের ব্যাপার যেহেতু পুরাটাই। ওয়েল, ঈদে এবার তো তুমি অনেকের সাথে কাজ করলে, অনেক ব্যস্ততা ছিল তোমার। প্রথম ব্যস্ততার কথা তো শুনলাম শুরুর দিকে, যেটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছিল, বাট এটা ছাড়াও কিন্তু তোমার এবার নাট্যাঙ্গন ঘিরে একটা ব্যস্ততা দেখা গিয়েছে। এই ব্যস্ততাটা কেমন উপভোগ করলে? আমি আসলে উপভোগ ওরকম করতে পারি নাই, বিকজ আমি অনেক সিক ছিলাম আর কি। তো সিক থাকার কারণে মানে অনেক কষ্ট হয়েছে শুট টুট করতে সবকিছু মিলে, বাট ওভারঅল অনেক ব্যস্ততা ছিল। ঈদের একদম আগ পর্যন্ত আমি টানা শুট করেছি। বাহ।
তো এই আর কি, এখন কাজগুলো যখন দেখছি তখন ভালো লাগছে যে ওকে ফাইন, কষ্টটা সার্থক। সার্থক হয়েছে। এরকমই কষ্ট সার্থক করার একটা গল্প আমরা শুনতে চাই, কিন্তু আরেকজনের মুখ থেকে। আমাদের সঙ্গে ভিডিও কলে আরেকজন যুক্ত হয়েছেন, দেখি কে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন? ও, আমি শুনতে পাচ্ছি। সাদিমা, একটু পরিচয় করিয়ে দাও আমাদের সবার সাথে। আচ্ছা, ও হচ্ছে আমার বড় বোন সারা। ওকে, তো আসছে হয়তো অফিস থেকে, এখন জয়েন করছে। সারা আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি আপু, এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে রাতের আড্ডায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম আপু। এবারে একটু সাদনিমার ব্যাপারে আমাদের সাথে Oh, মানে no. যত আননোন সিক্রেট আছে যা আমরা জানি না, সেগুলো একটু শেয়ার করে ফেলুন তো। কি কি করে ও বাসায় থাকলে, যেদিন কাজ ছাড়া থাকে বাসায়? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, একটু আগেই ও ইন্টারভিউতে বলছিল প্রফেশনে ও একদমই ডমিনেটিং না, রাইট? ও, দ্য মোস্ট টপ সিক্রেট থিং ইজ ও বাসায় টোটালি অপোজিট, একদমই ডমিনেটিং। মানে টপ মোস্ট ডমিনেটিং ক্যারেক্টার যদি বাসায় কেউ থেকে থাকে সেটা হচ্ছে সে। লাইক সে হচ্ছে বাসার লিটল মিস ক্যাওস কাইন্ড অফ। ও মাই গড। ওকে, সত্যি বলতে আমি ওর মানে আমি আমার নিজের কাজের ব্যস্ততার কারণে আমি ওর নাটক বা সিনেমাগুলো খুব একটা দেখা হয়নি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। বাট আমি ওর লিটল মিস ক্যাওস এবং আদার্স দুটো নাটক দেখেছি। বাট আমি টোটালি ওর যে ক্যারেক্টারটা, ওর রিয়েল ক্যারেক্টার, যেটার কারণে ও আসলে এতটা ভালো করতে পেরেছে লিটল মিস ক্যাওসে, জাস্ট বিকজ দিস ইজ হার রিয়েল ক্যারেক্টার ইন in the house. ওকে, So এটাই আর কি, এতটুকুই আই থিঙ্ক মোর দ্যান ইনাফ, বিকজ বাসায় একটু পরে আসবে, সো আমাকে সার্ভাইভ তো করতে হবে পুরো রাতটা। বেশি বেশি বলতে পারছি না। ওকে, বাকিটুকু আমি তাহলে এসে একদিন শুনে নিব না, অফ ক্যামেরাতে। এক্স্যাক্টলি, ওকে আপু, যেহেতু ওর সাথে আপনার বয়সের একটা ভালো দূরত্ব আছে, এবং খুব ছোটবেলা থেকেই যে ওর থেকে শুনছিলাম আন্টি ওকে চিত্রাঙ্কন ক্লাস, নাচের ক্লাস, তারপর আস্তে আস্তে বিজ্ঞাপনে ঢুকলো শিশু শিল্পী হিসেবে। এই পুরো জার্নিটা আসলে আপনার চোখে দেখা। এখান থেকে যখন ওকে এখন আপনি বড় পর্দায় দেখছেন বা টিভিতে দেখছেন, তখন একজন বড় বোন হিসেবে আপনি কতটা গর্ববোধ করেন? সত্যি বলতে আমার যদি আমি আমার আপু আম্মুর কথা বলি, স্পেশালি আমার আম্মু, সে অনেক অ্যাম্বিশিয়াস। ওকে, সো এরকম না যে শুধু পড়াশোনায়, সে দুইজন মেয়েকেই চাইছে যে লাইফে অনেক বড় হোক, সবকিছুতে বেস্ট হোক। সো সেটার ক্ষেত্রে আমি বলবো সাদনিমা বেশ ভালো রকমের সাপোর্ট আম্মুকে দিতে পারছে। যখন যেভাবে আম্মু সাপোর্টটা চেয়েছে যে আমি চাই তুমি এখানে ভালো করো, ওখানে ভালো করো, সাদনিমা সাপোর্টটা ভালো দিতে পেরেছে। স্পেশালি মিডিয়ার ক্ষেত্রে প্রথম দিকে আম্মু অনেক পাশেই ছিল ওর সাথে, যে কোনো শুটে বলেন যেখানেই বলেন সাথে থাকতো। বাট গ্র্যাজুয়ালি যেহেতু এখন ম্যাচিউরড ইনাফ টু ডিল আদার্স ইন আ ম্যাচিউরড ওয়ে, এখন আম্মু কিছুটা সরে এসছে। বাট আম্মুর ফেসে যখন আমি হ্যাপিনেসটা দেখি, আই এম হ্যাপি দ্যাট শি ইজ হ্যাপি। আলটিমেটলি তার যে ড্রিমটা, যে তার মেয়েকে সে একটা বড় পর্দায় দেখবে, ভালো পজিশনে দেখবে, সেটা সাধু, বাসায় ওকে সাধু বলা হয়, তো সাধু ফিল আপ করছে, যেটা দেখে আমার বেসিকলি ভালো লাগে। যেহেতু আমি বললামই অলরেডি যে আমি নাটক ওর খুব একটা ভালো দেখা হয়নি, খুব বেশি করে দেখা হয়নি, 2-3টা যাই দেখেছি। রিসেন্টলি দেখেছি বাতেন ডুবুরি, বেশ ভালো অভিনয় করেছে। জল করি কাজের না। ও জলকৌড়িতে বাতেন ডুবুরির বাতেন সাথে ডুবুরি একটা ক্যারেক্টার, character। আমি মানে আমার বাতেন ডুবুরির সেই অভিনয়টা অনেক ভালো অভিনয়টা লেগেছে, খুব সো ভালো ওইটাই মাথায় লেগেছে হিট আসলে। করছে। আর ও আমাকে জোর করে দেখিয়েছে যে দেখো এখানে আমি খুব ডিফারেন্ট একটা রোল প্লে করেছি, দিস ইজ নট লিটল মিস ক্যাওস, দিস ইজ আ Right. ডিফারেন্ট ক্যারেক্টার, True. যেটা আমি না। আমি অনেক কষ্ট করেছি এই রোল প্লে করার জন্য, সো এই জন্য বাধ্য করেছে আমাকে দেখার জন্য, এই জন্য আসলে ওটা মনে আছে। How ওখানে ও sweet. ডিফারেন্ট রোল প্লে করেছে, ভালো করেছে, খুবই ভালো করেছে। তো বেসিক্যালি আমি আম্মুকে যখন হ্যাপি দেখি, আমি হ্যাপি ফিল করি এন্ড প্রাউড ফিল করি যে ও ভালো করছে, এবং খুব দ্রুতই ভালো করছে, এবং আমি ওকে অনেক দ্রুতই দেখতে পাচ্ছি যে ও খুব ভালো একটা পজিশন মিডিয়ায় নিতে পারবে ইনশাআল্লাহ। অ্যাবসলিউটলি রাইট, আমরা আসলে তাই চাই। অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের সঙ্গে রাতের আড্ডায় যুক্ত হওয়ার Thank you. জন্য। থ্যাংক ইউ সো মাচ, কাম হোম সুন প্লিজ। বাই। আমি দেখতে পাচ্ছিলাম যে তোমার চোখের পানি চলে এসেছে। হ্যাঁ, মানে ও কখনো এভাবে বলে না, তো
ভালো লেগেছে। তোমাকে শুধু কিন্তু তোমার ফ্যামিলির মানুষরাই যেভাবে প্রশংসা করে তা না, তোমার ফ্যান্সরাও কিন্তু তোমাকে প্রশংসা করে এবং সেরকমই কিছু ফ্যান্সের কমেন্টস আমরা এখন পড়ব। ওকে। ওকে। আজিদি হোসেন লিখেছেন, নাও ওয়াচিং রাতের আড্ডা ইন লাইভ, টুডেজ গেস্ট ইজ অ্যাক্ট্রেস সাদনিমা বিনতে নোমান। ঈদ মোবারক, বেস্ট উইশেস টু অল। থ্যাংক ইউ সো মাচ। রানা লিখেছেন, সৌদি থেকে দেখছি লাইভ প্রোগ্রাম। থ্যাংক ইউ। আরমান লিখেছেন, বইপোকা নাটকটি সাদনিমা আপুর অভিনীত সেরা নাটক। এত সুন্দর অভিনয় আপুর। থ্যাংক ইউ Wow. সো মাচ। মোহাম্মদ আতিকুর লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সাদনিমা আপু? আপনাকে শাড়িতে একেবারে পরীর মতো লাগে। ভালো আছি, থ্যাংক ইউ। শাহিন লিখেছেন, রাক্ষস সিনেমাতে সিয়াম ভাইয়ের পরে সাদনিমা আপুর অভিনয় বেস্ট ছিল। আপুকে আরও দেখতে চাই বড় পর্দায়। সুযোগ পেলে অবশ্যই দেখতে পারবেন। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে এরই মধ্যে আরো একজন ভিডিও কলে যুক্ত হয়েছেন, দেখি কে আছেন আমাদের সঙ্গে। এত মানুষ। তোমার অনেক অনেক ভক্ত, নোভা। প্লিজ পরিচয় করিয়ে দাও। নোভা হচ্ছে আমার কলিগ প্লাস ফ্রেন্ড। ওয়াও। সো আমাদের বেসিক্যালি অফিসেই আমার নোভার সাথে পরিচয়। তো প্রথমে তো কলিগ হিসেবেই সবকিছু ছিল, দেন আস্তে আস্তে খুব শর্ট টাইমের মধ্যে ও যে আমার এত ক্লোজ ফ্রেন্ড হয়ে যাবে মানে আমি আসলে বুঝি নাই। এখন মানে আমাদের সম্পর্কটা হচ্ছে লাইক আমাদের একজনকে দেখলে মনে হয় যে আমরা ছোটবেলা থেকে অনেক পরিচিত। এন্ড শি নোজ আ লট অফ থিংস অ্যাবাউট মি। কালকেও রাত্রেবেলা ওর সাথে অনেক উল্টাপাল্টা বলছিলাম যে এটা হচ্ছে ওটা হচ্ছে। সো মানে খুব শর্ট টাইমের মধ্যে আমরা অনেক ভালো ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি। এই যে আমাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস নোভা। এখন আপনি আমাকে আপনাদের যে উল্টাপাল্টা টপিকসের কিছু উল্টাপাল্টা কথা আমাকে সাদনিমার ব্যাপারে বলুন। কালকে রাতেরটা তো না ভুলেও কালকেটা না, মানে সাদনিমার ব্যাপারে উল্টাপাল্টা কিছু ইনফরমেশন আমাদেরকে দিন যেটা আমরা জানি না। আচ্ছা, সাদনিমার সাথে ও তো বললোই যে ওর সাথে আমার একদমই অফিসে পরিচয়। আমরা দুজন একসাথে আমাদের ক্যারিয়ারের ওই জার্নিটা শুরু করেছিলাম। সো ওর সাথে আমি কখনোই কল্পনা করিনি যে ওর সাথে আমার এরকম একটা ফ্রেন্ডশিপ হয়ে যাবে। তো মানে লাইক আমার অনেক ভালো লাগে যখন আমি দেখি যে হ্যাঁ আমার একটা সেলিব্রিটি ফ্রেন্ড হয়েছে। অ্যান্ড অফিসের সময়গুলোতে তো আমরা সবসময় একসাথে আড্ডা, কাজের ফাঁকে ফাঁকে, মানে আমাদের মনে হতো কি আমরা স্কুলে আছি, টিচারদের ফাঁকি দিয়ে আমরা দুইজন কথা বলতেছি। তো যখন আমাদের ম্যানেজাররা থাকতো না তখন আমরা চুপে চুপে চল একটু ক্যাফেটেরিয়ায় যাই, একটু চা খেয়ে আসি, একটু নিচে যাই, এটা করি ওটা করি। তো আমাদের সম্পর্কটা আসলে এইভাবে বিল্ড আপ হয়েছে। তো ওকে বলতাম যে জানিস আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা স্কুলের ফ্রেন্ড, আমরা এরকম স্কুল ফাঁকি দিয়ে টিচারদের ফাঁকি দিয়ে আমরা কথা বলছি। তো সেইখান থেকে আমাদের আর কি এই জার্নিটা শুরু। চমৎকার। ও কি তাহলে মানে সাদনিমা কি কখনো অফিসে সেলিব্রিটি ভাব নিয়ে থাকে না? ও না, অফিসে ও আসলে সেলিব্রিটি ভাব নিয়ে একদমই থাকতো না। আমরাই বরঞ্চ ওকে সবসময় বলতাম, আরে এই যে আমাদের নায়িকা চলে আসছে, আরে কি ব্যাপার নায়িকা আজকে তো মানে তোমাকে নায়িকা লাগছে না, কি সমস্যা, কি করলা? আবার তারপর ও যেই শুট গুলো করে আসতো আমরা সবসময় গল্প শুনতাম যে হ্যাঁ আজকে তো এটা হইছে, ওই শুটে এটা হইছে। মানে আমরা খুব এক্সাইটেড থাকতাম ওর শুট নিয়ে, ওর কাজ নিয়ে। তারপর আর কয়টা কাজ আসতেছে, কেন আসতেছে না, মানে আমরা সবসময় ওকে বলতাম কি ব্যাপার, দেখতেছি না কেন। তো এইরকমই চলতো আসলে। চমৎকার। এরকম সাপোর্টিভ কলিগ বা ফ্রেন্ড পাওয়া কিন্তু অনেক অনেক সৌভাগ্যের ব্যাপার। নোভা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আড্ডায় যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ আপু, বাই। ওয়েলকাম, বাই। সো একটু আসলে আগের কলটার প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই। আঙ্কেল আন্টিকে আমি নিজেও আসলে দেখেছি 2019 সালে যখন একসাথে আমরা কাজ করলাম, এবং আমি দেখতাম যে কোনোদিন আঙ্কেল নিয়ে আসতেন তোমাকে, কোনোদিন আন্টি, বা হয়তো বা আন্টি নিয়ে এসেছেন যখন শুটিং শেষের পথে, তখন আঙ্কেলও জয়েন করেছেন। সো এই যে বাবা মার সাপোর্টটা যেহেতু আমিও এটা পেয়েছি, আমি আসলে এটা খুব ফিল করি। তোমার কাছে আসলে বাবা মার এই সাপোর্টটা বা কেয়ারিংটা কতটুকু কেয়ারিং মনে হয়, নাকি মনে হয় যে না তারা একটু বেশি আসলে মানে সন্দেহ, কি কখনো মনে হয়েছে যে না বাবা মা আমাকে সন্দেহ করছে, ট্রাস্ট করে না, এরকম কি কখনো মনে হয়েছে? না, এরকম কিছুই না। সন্দেহ এটা কখনোই মনে করতাম না, কারণ ছোটবেলা থেকেই আসলে মানে যখন কিছু বুঝি না তখন তো তারাই বুঝায় সেটে নিয়ে যেত, তারাই সবকিছু করতো, স্ক্রিপ্ট তাদের কাছে আসতো, তারা পড়তো, সবকিছু তারা ডিল করতো।
তো কখনো এরকম মনে হয় নাই যে বেশি বেশি করছে বা এরকম বাড়াবাড়ি হচ্ছে। তো মানে আব্বু আম্মুর সাপোর্ট আসলে সবসময় পেয়েছি এবং মাঝে মাঝে একটু মনে হতো যে শাসনটা বেশি হয়ে যাচ্ছে। না মানে মানে আমি একটা স্টোরি এটার পিছে শেয়ার করি। Please. আমাদের যে কাজটা ছিল ওখানে আমাকে স্কুটার চালাতে হতো। রাইট। তো আমাদের যে কাস্টিং ডিরেক্টর ছিল কলি আপু, তো কলি আপুর স্কুটারটা হচ্ছে আমরা চালানোর চেষ্টা করছিলাম। তো আমি প্রথমেই অডিশন দেওয়ার পর বলছি আমি স্কুটার চালাতে পারি না। ওকে। ওকে, দেন সাইকেলও চালাতে পারি না, আমি কিছু চালাবো না। তো আমি ওই যে আমার বোন যেটা বললো যে আমি কিছুই পারি না, এরকম না একটা মানে বিষয়। না। হ্যাঁ, না মানে না, আমি পারবো না। তো তখন আব্বু আমাকে এসে শাসন করতেছে, কেন তোমাকে শিখতে হবে, এটা তো তোমার লাইফে হয়তো বা কোনো না কোনো জায়গায় লাগবে, Right. তো তুমি কেন শিখবা না। ইভেন আমি যখন এবং আমাকে কিন্তু একদিন প্র্যাকটিসও করানো হয়েছিল এবং আব্বু আমাকে প্র্যাকটিস করাচ্ছিল ওখানেই আশেপাশে, ওখানে আশেপাশে, এবং বকা দিচ্ছিল। তখন আমি আব্বুর সাথে রাগারাগি করতাম, কেন বকা দিচ্ছ, আমি করবো না, আমি বাসায় যাব, এরকম একটা সিচুয়েশন। তো তখন মনে হতো যে বেশি বাড়াবাড়ি, কিন্তু এখন মনে হয় যে কি না, ওই শাসনগুলোর কারণেই হয়তো বা ওই কাজটা প্রপার হয়েছে বা কিছু একটা করতে পেরেছি, যদিও ওখানে আমি চালাতে পারি নাই। টেকনিক্যালি শর্ট দেওয়া হচ্ছে, যেটা বলা যাবে না। বলা যাবে না। ওকে, আমাদের এরকমই পর্দার পেছনের অনেক মজার মজার স্টোরি হয় এবং এমনই একটা স্টোরি আমরা এখন পিক করব আমাদের নেক্সট কলারের কাছ থেকে। তো দেখি নেই কে আছেন আমাদের সঙ্গে ভিডিও কলে। হ্যালো, একটু দর্শকদের সাথে হ্যালো, পরিচয় আমাকে কি করিয়ে দেখা দিই। যাচ্ছে? একদম খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং ক্লিয়ারলি আপনাকে আমরা শুনতেও পাচ্ছি। দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিই যে গোল্ডফিশ নাটক নিয়ে আমরা কিছুক্ষণ আগে বিরতিতে যাবার আগেই কথা বললাম। সেই গোল্ডফিশ নাটকের নির্মাতা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন পার্থ সরকার, এবং একই সাথে সাদনিমারও লিড কাস্ট হিসেবে প্রথম কাজ গোল্ডফিশেই করা হয়েছিল। সো পার্থ ভাইয়া, বলে ফেলুন সাদনিমার বিষয়ে অজানা সব তথ্য। প্রথম কাজের অভিজ্ঞতা সাদনিমার সাথে আপনার কেমন ছিল? খালি মাইটটা খাওয়া বাকি ছিল, আই গেস, বাকি সময়। তো আমি একদিন রাত 3টার সময় হঠাৎ করে আমি নায়িকা খুঁজছি, তো ওকে আমি ফোন দিয়েছি, শোনো এত রাত করে আমি জানি একজন অপরিচিত মহিলাকে বা নারীকে ফোন দেওয়া ঠিক না, কিন্তু ব্যাপারটা খুব আর্জেন্ট, এন্ড শি কল্ড ব্যাক, এবং তারপর আমাদের কথা হয়, পরদিন আমরা মিট করি এবং আমরা গোল্ডফিশ নামক কাজটা করে ফেলি। মোটামুটি 1 সপ্তাহের একটা জার্নি ছিল, এবং সবচেয়ে ওর আমার ভালো লেগেছে যে একদম চরিত্রটা ধরে ধরে, ভাই আমার প্রথম কাজ, আমি তো কিছু বুঝতেছি না, সো ওকে পুরোপুরি গ্রুম করতে হয়েছে, এবং ও 2 থেকে 3-4 দিন আমরা মোটামুটি রিহার্সাল করেছি, এর জন্যই কাজটা ভালো হয়েছে আসলে। ওয়াও, এটা কিন্তু একটা ব্লেসিং, কারণ নাটকের শুটিং আমরা এত টাইম কিন্তু পাই না ইউজুয়ালি। সো প্রথম কাজে এইরকম একটা সময় যে আপনিও বের করে দিয়েছেন বা ম্যানেজ করেছেন, এটার জন্য আসলে আপনাকেও হ্যাটস অফ জানাতেই হয়। এবং তার পরের কাজটাতে হচ্ছে আরো মজার জিনিস, এই শহরে নাটকটাতে যেটা হলো, যে ওকে আমি বলেছি যে শুটিং এর আগের দিন তুই আর অফিস করবি না, অফিস না করলে তুই পুরোপুরি ক্যারেক্টারের মধ্যে থাকবি, 2-3 দিন ধরে একদম ক্যারেক্টারের মধ্যে থেকে সরাসরি সেটে গিয়ে অ্যাক্টিং করবি। এন্ড আমার মনে হয় পরের কাজটাতে আরো অনেক বেটার ডেলিভারি করেছে, এবং আমি বলতে পারেন যে আমি এখন সাদনিমার ফ্যান। হাউ সুইট। তাহলে এই ট্রায়োর কাজ, মানে আপনি, সাদনিমা এবং খায়রুল বাশার ভাইয়া সহ এই ট্রায়োর কাজকে তো দেখার অপেক্ষায় থাকলাম আমি এবং দর্শকরা সবাই। অবশ্যই, এবং সবাইকে অনেক ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। বাই। বাহ, খুব ভালো লাগে কিন্তু যখন যার সাথে কাজ করা হয়েছে তিনি যে কথাগুলো কখনো সচরাচর বলেন না, তখন যখন মানে পরবর্তীতে যখন এভাবে বলে ফেলে, তখন কিন্তু আসলে খুব ভালো লাগে। খুবই ভালো লাগে। তাহলে এই জন্য তো সারা আপু আজকে একটা ট্রিট পায়, রাইট? হ্যাঁ, না ট্রিট পাবে না ও। আপু সি আমি ডিজার্ভ করতাম, এটা আমাকে বলতেই পারে। আচ্ছা থাকা ওর পক্ষ থেকে আমি ট্রিটটা দিয়ে দিব, নো ইস্যু। ওকে, সো এনটিভি পরিবারে তুমি এসেছো প্রথমবারের মতন, এবং একই সাথে বলতেই হয় গেল বৃহস্পতিবারই তোমার অভিনীত কাজ ভুল নামের ফুল, এটি অন এয়ার হয়েছে এনটিভিতে, এবং প্রথমবারের মতন তুমি ফারহান আহমেদ জোহান ভাইয়ের সাথে জুটিবদ্ধ হলে। তোমাদের একসাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? কি কি শিখলে ভাইয়ার থেকে? সত্যি কথা বলতে আমি হচ্ছে ফার্স্ট অনেক নার্ভাস ছিলাম। কেন? কারণ আমার তার সাথে ফার্স্ট টাইম, Okay. হ্যাঁ, নতুন টিম। ভাইয়ার সাথে এর আগেও হয়তো বা কাজের কথা হয়েছিল, বাট ওরকম করা হয় নাই। সবকিছু মিলে
আমি ভালোই নার্ভাস ছিলাম। আর আরমান ভাইয়ের সাথে আমার ফার্স্ট টাইম কাজ, ভাইয়ের সাথেও ভাইয়া যেটা বললো যে কাজ করব করব করে করা হয়নি। তো পুরো টিমটাই নতুন। আবার জোবান ভাইয়া যেহেতু আসলে নতুন, সিনিয়র কোনো আর্টিস্টের সাথে ওভাবে এত কাজ করা হয়নি, তো আমি অনেক নার্ভাস ছিলাম সত্যি কথা বলতে। তা আমি একটু প্যারা খাচ্ছিলাম, আমি 2-3 বার স্ক্রিপ্টটা পড়েছি যাওয়ার আগে যে কি করব না করব। দেন সেটে যাওয়ার পর হি ওয়াজ ভেরি সাপোর্টিভ। রাইট। সে হচ্ছে কোথায় কিভাবে পজ দিয়ে কোন ডায়লগ কিভাবে বলতে হবে বলতেছে, রিহার্সাল করাচ্ছে আমাকে কয়েকবার। দেন কোন সিনটা কিভাবে করলে আমাকে দেখতে বেটার লাগবে, সব কিছুই বলছিল। অ্যান্ড হি ওয়াজ ফান অন সেট অ্যাজ ওয়েল। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে না, ওকে ফাইন, ভালো লেগেছে, তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ভালো। আমি এটা ভাইয়ার ব্যাপারে সবসময় ভাইয়াকেই বলি অন হিজ ফেস যে আপনি ভীষণ খুঁতখুঁতে একটা মানুষ, ইউ আর মিস্টার পারফেকশনিস্ট, আপনি সবকিছু পারফেক্ট চান। ট্রু, মানে উনি এই জায়গায় এই পজটা না হলে হচ্ছে না সাবনিমা, এটা পজটা এখানেই দিতে হবে। আমাদের একটা ডাইনিং টেবিলের একটা সিন ছিল যে আমি খাচ্ছিলাম, তো আই ওয়াজ ভেরি নার্ভাস। আমি যে কি খাচ্ছিলাম ওটা আমি আসলে যে জিনিস আমি খাচ্ছিলাম ওই জিনিস আমি কখনো খাই না। আচ্ছা। মুড়ি ঘন্ট ছিল আর হচ্ছে ভাত ছিল, মুড়ি ঘন্ট আমি কখনোই খাই না। ওকে। তো তার ওই পজ মনে রাখতে রাখতে আমি যে মুড়ি ঘন্ট দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলছি এটা আমার মাথায়ই ছিল না। তো মানে এটা ট্রু যে হ্যাঁ উনি অনেক খুঁতখুঁতে। রাইট, হ্যাঁ, আমি এটা অ্যাগ্রি করছি তোমার সাথে। সো এবার ঈদে আমি দেখছিলাম তোমার প্রায় 1 ডজনের মতন পোস্টার রিলিজ হয়েছে, কাজগুলো তো আস্তে আস্তে ইউটিউবে প্রকাশিত হবে। সো ঈদে এবার কোন কোন অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করলে? অভিনেতা বলতে আমার বাসার ভাইয়ের সাথে অনেকগুলো কাজ অন এয়ার হচ্ছে। নাওবির সাথে আমার একটা কাজ অন এয়ার হয়েছে। দেন তৌসিফ ভাইয়ের সাথে আসবে সামনে একটা কাজ। ফাইনালি তোমাকে আমরা লিড কাস্টে পাবো ভাইয়ার সাথে। হ্যাঁ, রাইট। আর হচ্ছে জোমান ভাইয়ের সাথে তো আসলে এনটিভির একটা। আমি কোন একটা কাজে বোধ হয় এটাতেই তো ভুল নামের ফুলে তো বোধ হয় আবুল হায়াত স্যারের সাথেও দেখলাম। হ্যাঁ, সিনিয়র একজন, ওনার সাথে কাজ করার সুযোগ হলো, খুবই ভালো লেগেছে। মানে ওনাকে মানে আমি অনেক অবজার্ভ করি ওনার সাথে মানুষকে। কি প্রথমবার কাজ করলে? হ্যাঁ, ওয়াও, প্রথমবার। হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? ভেরি গুড। মানে আমি তার সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ওদিন অনেক বৃষ্টি হচ্ছিল, সো আমি উবার পাচ্ছিলাম না, সবকিছু মিলে আমার সেটে যেতে দেরি হয়েছে অ্যাজ ইউজুয়াল, আমি যেটা বললাম। তো আমি দেখলাম গিয়ে যে উনি চলে আসছে কিন্তু আমরাই আসি নাই। মানে বিষয়টা আমার কাছে খুবই, আমার মনে হলো যে সিনিয়র আর্টিস্টদের সাথে, মানে সিনিয়র আর্টিস্টদের থেকে আসলে এটাই শেখা উচিত যে সময়ে। হ্যাঁ, তো এরপরে দেখলাম যে উনি স্ক্রিপ্টটা পড়ছে, আমি এসে ওনাকে সালাম করলাম, মানে সালাম দিলাম। তো উনি ওটাও খেয়াল করেনি, উনি পুরো স্ক্রিপ্টটা পড়ছে। ওনার মানে আমরা কি করি যে আচ্ছা এই সিনে আমি আছি, এই সিনে আমি নাই, ওকে ফাইন, থাক, পড়ার দরকার নেই। উনি পুরাটা পড়লো, আমি দেখলাম উনি মার্ক করছে, উনি লিখছে, এবং কোথায় পজ দিতে হবে উনি এটাও লিখতেছে। এগুলো আমরা মানে করি না সাধারণত, আমাদের এগুলো করা হয় না। এবং স্ক্রিপ্টটা যখন প্রপার পড়া শেষ হচ্ছে এরপরে সে উঠে তারপরে বললো আচ্ছা ঠিক আছে, সবার সাথে তখন পরিচয় হয়ে সিনে চলে গেলাম। এবং তার সাথে আমার মাত্র 2টা ডায়লগের সিন ছিল এবং আমার হচ্ছে 2টা ওয়ার্ডের কথা বলতে গেলে। তো উনি আমার সাথে, এবং ওনার অনেক বড় বড় ডায়লগ, তো উনি বলতেছে চলো রিহার্সাল করি, এবং ওনার এত বড় বড় ডায়লগগুলো দিয়ে উনি পুরাটা রিহার্সাল করতেছে। আমার কিন্তু মানে ওয়ার্ড হচ্ছে 2টা, কিন্তু সে আমাকে প্রপারলি মানে আমি যেন ঠিকঠাকভাবে বলতে পারি ওটার জন্য সে বারবার এটা বলছে। তো মানে ইউজুয়ালি আমরা কিন্তু এই এফোর্টসগুলো দেই না যেটা আগে সিনিয়র আর্টিস্টরা দিয়ে থাকতো। এবং আমি সিনিয়রদের থেকে মানে আমি অনেক অবজার্ভ করি মানুষকে, তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ তাদের কাছ থেকে আসলে এগুলো শেখা উচিত আমাদের। বাহ, তোমার সাথে সাথে আজকে আমিও শিখলাম। এবার একটু জেনে নিই যে দর্শকরা তোমার ব্যাপারে কি কি কমেন্টস করছেন। আচ্ছা, ওকে। পরিমল কুমার লিখেছেন টু লুক ভেরি বিউটিফুল, সো নাইস শো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। শামীম শুভ লিখেছেন আপু, বাস্তব জীবনে সব অভিনেতা খায়রুল বাশার সত্যি কি কাছের কেউ, নাকি সেটা নাটকে কাছের কেউ, নাটকে নীল শাড়িতে দারুণ? আচ্ছা, আমি আরেকবার পড়ছি। আপু বাস্তব জীবনের কাছের মানুষ
কাছের কেউ নাটকের খায়রুল বাসার মানুষটা কি সত্যি কাছের মানুষ, নাকি না সেটা শুধুমাত্র নাটকেই তিনি কাছের কেউ? ও আচ্ছা, না উনি বাস্তব জীবনেও আমার অনেক ক্লোজ, বিকজ আমরা একসাথে অনেকগুলো কাজ একসাথে করেছি। উই আর মোর লাইক ফ্যামিলি নাও। আরেকটা লিখেছেন যে উনি কেউ নাটকে নীল শাড়িতে দারুণ লেগেছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো সরি অডিয়েন্স, আমার থেকে আসলে আমার স্ক্রিনটা অনেক দূরে, তো আমার দেখতে একটু কষ্ট হচ্ছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আশরাফ লিখেছেন 6 বছর আগে নেসক্যাফে ক্রিমি ল্যাটের অ্যাডে সাদনিমা আপুকে দেখেছিলাম, হাসিটা কি মিষ্টি আপুর। থ্যাংক ইউ। এটাই আদনান ভাইয়ের যে আদনান সেকেন্ড ভাইয়ের করা কাজটা ছিল, সেকেন্ড কাজটা, রাইট, মানে তোমার করা সেকেন্ড কাজটা আমার ভাইয়ের সাথে, second রাইট। ফারুকি লিখেছেন ভুল নামের ফুল নাটকটা বেশ ভালো হয়েছে, সাদনিমা আপু সহ সবাইকে বেশ ভালো, সাদনিমা আপু সহ সবাই বেশ ভালো অভিনয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এবং আরও মানে যারা এখনো দেখেনি তারা অবশ্যই এনটিভিতেই কিন্তু এনটিভি ইউটিউব চ্যানেলে ঢুকে কিন্তু নাটকটি দেখে নিতে পারেন। ওকে, সো তানবিন মিরাজ লিখেছেন সাদনিমা আপু ও আয়েশা আপু দুজনকে মাশাআল্লাহ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। শুক্রিয়া। ওকে, আরও একজন কমেন্ট করেছেন ইটস মাসুম, সাদনিমা আপুর বইপোকা নাটকটা এখনই দেখে আসলাম, বেস্ট ছিল। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই যে দর্শকদের থেকে এত এত প্রশংসা যে পাও, এই কমেন্টসগুলো কি পড়া হয় তোমার? আমার সব কমেন্টস পড়া হয়, ট্রাস্ট মি। মানে অনেকে মনে করে যে খুব ব্যস্ততার কারণে কমেন্টস পড়া হয় না, বাট না, আমি সব দেখি। নেতিবাচক কমেন্ট কি তোমার মনে কোনো প্রভাব ফেলে আদৌ? নট রিয়েলি, আসলে ওরকম নেতিবাচক কমেন্ট আমি আসলে ওরকম পাই না, অনেস্টলি স্পিকিং। মানে অনেকের আসলে ম্যাটার অফ চয়েস থাকে, সো অনেকে বলে যে তার সাথে না আপনার তার সাথে কাজ করা উচিত, বা এটা তো প্রত্যেকের একটা মানে থাকে না, বায়াসনেস থাকে, বায়াসনেস থাকে, অলসো একটা মানে মানুষের দেখতে দেখতে সয়ে যাওয়ার কিছু বিষয় আসলে থাকে। তো আমি ওটাকেও পজিটিভলি নেই যে আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে, প্যারা নেই। বাহ, চমৎকার। এই যে তুমি যে কমেন্টসগুলো পড়ার আগে হায়াত স্যারের থেকে তুমি কি কি শিখলে সেগুলো নিয়ে কথা হচ্ছিল। এই যে তোমার তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা নেই, তারপর যখন তুমি সিদ্ধান্ত নিলে যে তুমি এখন থেকে নিয়মিত নাটকে কাজ করবে, তাহলে একজন অভিনয় শিল্পী হিসেবে নিজেকে কিভাবে তুমি গ্রুম করে যাচ্ছ? আসলে সত্যি কথা বলতে ওভাবে যে গ্রুমিং এর বিষয়টা ওটা আমার এখনো করা হচ্ছে না, বাট কাজের এক্সপিরিয়েন্সের মাধ্যমে হয়তো বা একটু বেটার ইমপ্রুভ হচ্ছে কাজের মধ্যে। অলসো হচ্ছে আমার ডিরেক্টরের ডিরেকশন, সে কিভাবে কি চাচ্ছে, বা সে কোনো রেকমেন্ডেশন আমাকে দিয়েছে যে তোমার এই কাজটা দেখা উচিত, আমি ওটা দেখি। তুমি কি তাহলে ডিরেক্টর আর্টিস্ট? ডিরেক্টর, হোয়াট ইজ দিস? ডিরেক্টর আর্টিস্ট বলতে ডিরেক্টর যেভাবে চাচ্ছেন তুমি সেটাই দিতে পারো, নাকি না তুমি তোমার মতন সেটা দিতে পারি নাকি আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি যে সে কি বলছে, সে কিভাবে চাচ্ছে ক্যারেক্টারটাকে ওভাবে পোর্ট্রে করার। অলসো কিভাবে কো আর্টিস্টের সাথে যেটা করলে বেটার হয় ওটাও আমি চেষ্টা করি। অ্যাকচুয়ালি সবাই যা যা বলে আমি সবই নেই, চেষ্টা করি হচ্ছে ডিরেক্টর কি চাচ্ছে ওটাই। এটাই তো তুমি মানে সেলফ গ্রুম করে ফেলছো তো এর মধ্যেই তুমি তোমার চেষ্টা করছি, এখন জানি না কিরকম কি হচ্ছে। সো ওই যে মাঝখানে একবার কনভারসেশনে তুমি বলছিলে যে ইমপ্রোভাইজেশন হঠাৎ করে আসলে তোমার গ্র্যাব করতে একটু টাইম লাগে, সো তুমি কি তাহলে বলবে যে তুমি স্ক্রিপ্টটা বেশি পছন্দ করো রাদার দ্যান ইমপ্রোভাইজেশন অল অফ এ সাডেন? না, এরকম কিছু না। ইমপ্রোভাইজ হলে অ্যাকচুয়ালি বেটার কিছুই হয় সব সময়। একটা স্ক্রিপ্টে যে সবকিছু লেখাই যে একদম অ্যাকুরেট থাকে বিষয়টা কিন্তু তা না। অনেক অনেক কিছুই মনে হয় যে সাবপ্লট থাকে অনেক, হ্যাঁ, যে ইট ডাজন্ট মেক সেন্স, বাট আমরা এটা লেখা আছে, তো তখন যেটা ইমপ্রোভাইজ হয় ভালোই হয়। তো চেষ্টা করি আর কি করার, জানি না কত। না নিশ্চয়ই তুমি ভালো করতে পারো দেখে দর্শকরা আমরা সবাই আসলে পছন্দ করি। আচ্ছা, অভিনেত্রীদের মধ্যে কি তুমি কাউকে তোমার আইডল মনে করো? আমার জয়া হাসানকে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। তাহলে তার কোন বিষয়টা তোমাকে মুগ্ধ করে? অ্যাকচুয়ালি ওই যে ছোটবেলা থেকে তার জার্নিটা দেখেছি, সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত মানে সে যেভাবে তার পজিশনটাকে হোল্ড করে রেখেছে, আমি এটাকে অনেক অ্যাডমায়ার করি। চমৎকার। একটু লিটল মিস কেওস প্রসঙ্গে আসতেই হয়, আপু এটা প্রশংসা করে গেছে এবং আমিও তোমার এই কাজটার অনেক বড় একটা ফ্যান। সো তোমার এবং সাদনু নাওভি অভিনীত এটা তোমার প্রথম ওয়েব ফিল্ম ছিল, রাইট? সো লিটল মিস কেওসে কাজের অভিজ্ঞতা তোমার কেমন ছিল?
অভিজ্ঞতা বলতে আমি তো আসলে খুব সাডেনলি এটার অফারটা আসে। পাই। অফারটা পাওয়ার পর আমি বুঝি নাই যে আচ্ছা কি হবে না হবে। দেন হচ্ছে রিমা আপুর সাথে আমার বসা হলো, আমাদের লিটল মিস কেওসের ডিরেক্টর রিমা আপু। তো রিমা আপু তখন আমাকে বলল যে দেখো ক্যারেক্টারটা এরকম এরকম, আর আপু অনেক ইয়া করে, মানে আপু অনেক ইনপুটস দেয়। ইনপুটস দেয়, অ্যাট দ্য সেম টাইম আপু অনেক অবজার্ভ করে। ইভেন আমি অনেক আগে টিকটকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে হচ্ছে আমি ওই যে আমাদের কভি খুশি কভি গমের পুয়ের যে ক্যারেক্টারটা, ওকে ওকে। ওটার একটা মানে ছোট্ট একটা এবং সে ওটা বের করে দেখেছে, দেখে বলেছে যে আমি এটা দেখেছি, আমি তোমাকে অনেক অবজার্ভ করে এরকম এরকম করছি, তুমি আমাকে এই সিনগুলো একটু করে দেখাও তো। ও ওয়াও। তো আমি বললাম আপু আপনি এগুলো দেখছেন, এগুলো তো প্রায় 5-6 বছর আগেকার। নতুন একটা তোমার অডিশন হলো, এভাবে তো হ্যাঁ, কখনো অডিশন হয়নি। এরকম ভাবে কেউ কখনো বলে নাই। রাইট। তো এরপরে তো গ্রুমিং স্টার্ট হলো যখন আই গট সিলেক্টেড। এরপরে হচ্ছে আস্তে আস্তে প্রায় আমরা 20 দিনের মতো রিহার্সাল করেছি টানা। সো মানে এক্সপিরিয়েন্স বলতে গেলে খুবই ভালো ছিল এবং এটা আমার আসলে সত্যি কথা বলতে আমার এটা সারা জীবন আর কি, এই এক্সপিরিয়েন্স বা এই যে আমরা যে প্র্যাকটিস করেছি সবকিছু মিলে এটা আমার সারা জীবন থেকে যাবে। চমৎকার। আচ্ছা, এখন যে প্রশ্নটা করব এটা আসলে রিমা আপু নিজের প্রশ্ন, তুমিও জানো এটা, যে আপু বলে সবসময় যে ও যখন এই কাজটা করতে যায় তখনও আসলে বুঝে নাই যে এটার ফিডব্যাকটা এত হিউজ হবে। আসলেও কি তাই? আসলেই তাই। এই যে আমার যে ফিকশনের জার্নিটা শুরু, আমি কিন্তু করতে চাই নাই। Okay. কে ফিকশন দেখে, কে নাটক দেখে, এভাবেই আমার জার্নিটা কিন্তু ফ্লোতে ফ্লোতে শুরু হয়ে গেছে এন্ড দেন আই গট বুম বুম। এন্ড দেন লিটল মিস কেওসের সময় আপু বারবার বলতো যে তুমি কাজটা নিয়ে সিরিয়াস না, এই না ওই না, অনেক কিছু। এখন বুঝতেছো না নায়িকা এটার পর কি হবে? হ্যাঁ, মানে অনেক আমি কিন্তু আপুর কাছে অনেক বকা খেয়েছি, অনেক, মানে ডিউরিং দ্য শুট, বিফোর দ্য শুট। এরপরে শুট যখন শেষ হয়ে গেল, পোস্টার টোস্টার বের হওয়া শুরু করলো, সবাই মানে সব জায়গায় আমাদের কাজটা crazy নিয়ে response আসলে হ্যাঁ দেখা গিয়েছে। লেখালেখি, Throughout তখন the আমি net, নার্ভাস হ্যাঁ। হয়ে গেছি যে আয় হায় কি করলাম। এন্ড দেন আমার কাছে যখন ড্রাফটটা আসলো, আপু বলল যে দেখো কি করছো। আমি বললাম আল্লাহ আপু এই সিনে তো এই জায়গাটা খুবই পচা হয়েছে, এটা করেছি ওটা করেছি। তো যখন বলছিলাম তখন তো করো নাই, তখন তো পাত্তা দাও নাই। দেন যেদিন হচ্ছে অন এয়ার হলো, ওই দিন তো লিটারেলি আমি আপুর সাথে কলে, আমি এত নার্ভাস যে কিরকম রেসপন্স আসবে। তখন আপু বলছিল যে যখন সিরিয়াস হতে বলছিলাম তখন তো হও নাই, Okay. এখন তুমি এগুলো বলতেছো। তো এই বিষয়টা আমার আসলে বরাবরই। ওকে, ওখানে মন গর্বর নাচে, মন গর্বর গানে তোমাকে আমরা খুব সুন্দরভাবে নাচতে দেখেছি। হ্যাঁ। কোরিওগ্রাফিটা কে করেছিল? ভাইয়ের নামটা তো আমি ভুলে আচ্ছা, গিয়েছি। কোরিওগ্রাফার ছিলেন? হ্যাঁ Okay. ছিলেন। Okay. এবং ওইটাও আমাদের আমার রিহার্সাল হয়েছে বেসিক্যালি 2 দিন। Wow. 2 দিন বলতে একদিনেই মোটামুটি ডান্সটা কভার হয়ে গিয়েছিল, বাট এখানে আসলে নাওবিরও নাচার কথা ছিল। সো ওর সাথে সিং তো হচ্ছেই না, বিকজ হি ক্যান নট নাচটা চোপায় ও নাচটা পারে না। আমরা ওর নাচটা দেখেছি। তো ওর সাথে প্রথমে দেন হচ্ছে আপু ডিসাইড করলো যে কি না, পুরা গান পুরা এটাই নষ্ট হয়ে যাবে যদি এই দুইজন একসাথে পারফর্ম করে, এর থেকে বেটার সাদনিমা করুক। সো ওইটা বলতে গেলে 1-2 দিনের রিহার্সালে দেন আমরা করে ফেলছি। চমৎকার। এবং তুমি কিন্তু মানে থাকে না যে পুরো লাইমলাইটটা আসলে তোমার দিকে তুমি নিয়ে নিয়েছো। ইট ওয়াজ আ ফ্যাব পারফরমেন্স। অনেক অনেক কিছু নিয়ে কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু আসলে সময় বলছে যে না, মানে ঘড়ি কাটা বলছে আমাকে যে আয়শা সময় শেষ, নাও ইউ হ্যাভ টু সে হার বাই বাই। সো যাওয়ার আগে তুমি যদি এনটিভির দর্শক এবং রাতের আড্ডার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে। সবাইকে ধন্যবাদ, স্পেশালি এনটিভিকে। এনটিভির আমার বেশ কিছু কাজ গিয়েছে এনটিভিতে এবং ভালো ভালো কাজ গিয়েছে। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এই রাতের আড্ডায়। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চমৎকার। ভুল নামের ফুল নাটক দেখার আমন্ত্রণ দিবেন না? অবশ্যই, আমার এই ঈদে এসেছে ভুল নামের ফুল, সবাই দেখবেন, জানাবেন যে কাজটা কেমন হয়েছে। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ সাদনিমা। আমি বুঝতে পারছি এই মুহূর্তে তোমার কি পরিমাণ পেইন হচ্ছে, বাট তারপরও তুমি যে এত হাসি মুখে কথা বলছো, সবাইকে রেসপন্স করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের রাতের আড্ডার দর্শকদেরকে, যারা আমাদের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়েছেন। তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই মুহূর্তেও যারা আমাদেরকে দেখছেন এত রাত অবধি, তাদেরকেও জানাই অনেক অনেক
ধন্যবাদ। দর্শক, রাতের আড্ডার পর্বটি আজকে এখানেই শেষ করছি। আগামী পর্বে নতুন অতিথিকে নিয়ে আমি আয়েশা খান আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।